বিসমিল্লাহিররহমানিররহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আমি খালেদা জাহান, প্রফেসর বাংলা, সরকারি কর্মকর্তা। আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের আরো একটি ক্লাস নেব। আমরা গত ক্লাসের পাঠ শেষ করতে পারিনি, এই জন্য আজকে তৃতীয় বর্ষের ক্লাসটি নিব। তৃতীয় বর্ষের আমি যে কোর্সটি নিই সেটি হলো প্রত্নতত্ত্ব ও বাংলা লোকসাহিত্য। এই কোর্সের শিক্ষার্থীবৃন্দ, তোমরা ধারাবাহিকভাবে বেশ কিছু ক্লাস পাবে ইনশাআল্লাহ, সামনে আশা করছি। তো আমরা কোর্সটি শেষে আমরা কিন্তু অনেকগুলো টপিক এর মধ্যে পড়ে ফেলেছি। তো আমাদের আজকের বিষয়টি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোনটি। আমরা গতদিন ফোকলোর সংগ্রহের যে ইতিহাস নিয়ে আলাপ করেছিলাম, আজকে তার দ্বিতীয় পর্ব আলাপ করব। তো তোমরা আমরা কালকে আলাপ করেছিলাম হলো, গত ক্লাসে আলাপ করেছিলাম হলো ফোকলোর তত্ত্ব, ফোকলোর সংগ্রহের ইতিহাসের প্রাথমিক দিকটি, যেটি ব্যক্তি পর্যায়ে সংগ্রহিত হয়েছিল এবং বিভিন্ন ব্যক্তি নিয়ে যে উদ্যোগে কিন্তু সংগ্রহ করেছিলেন সেই অংশগুলো আমরা আলাপ করেছিলাম। অর্থাৎ ব্যক্তি পর্যায়ের পরে এখন প্রাতিষ্ঠানিকভাবে ফোকলোর সংগ্রহের যেই ইতিহাসটি ছিল সেটি আমরা আজকে ধারাবাহিকভাবে আলোচনা করব। তো আমি আসলে আমি আশা করছি যে তোমাদের লেখাপড়া চলছে, কিন্তু আমি আসলে জানি না তোমরা কেমন লেখাপড়া করছো। তোমরা শুধু অনলাইনে ক্লাসগুলো মানে লাইক দিয়ে চলে যাচ্ছ কিনা অথবা কমেন্টস করে চলে যাচ্ছ কিনা আমি জানি না, কিন্তু আমি আশা করব যে তোমরা আমাদের প্রতি বিশ্বস্ত থাকবে। আমি জানি যে একটু ব্যয় সাপেক্ষ তোমাদের ক্লাসগুলো করা, তারপর একটু ক্লাসটা ডাউনলোড করতে হয়তো 1.5 থেকে 2 মিনিট লাগতে পারে। ডাউনলোড করে যদি তুমি দেখো তাহলে তোমার ডাটা খরচ কিন্তু বেশি হবে। এবং আমি আশা করি যে আমি যে ক্লাসগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করি, আমি ক্লাসটা রেকর্ডিং করার পরে ক্লাসটাতে যেন বেশি তোমাদের ডাটা খরচ না হয়, আমি সেভাবে করে প্রসেস করে তারপরে কিন্তু আপলোড করি, যাতে তোমাদের উপকার হয়। আমি আশা করব যে তোমরা ক্লাসগুলো দেখবে এবং এই অনুযায়ী একটু লেখাপড়াটা চালিয়ে যাবে। নাহলে কিন্তু আমরা এই সংকটকালীন সময়ে আমরা প্রত্যেকে অনেক কষ্ট করে তোমাদের জন্য ক্লাসগুলো রেডি করছি। তো তোমরা যদি না দেখো, তোমরা যদি না অনুশীলন করো, তাহলে কিন্তু সব কিন্তু আসলে সুতরাং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন মূল বিষয়ে চলে যাচ্ছি। আমাদের আজকের বিষয় হলো লোক সাহিত্য সংগ্রহের ইতিহাসের প্রাতিষ্ঠানিক যে উদ্যোগ ছিল সেটি। দেখো, বাংলাদেশে প্রাতিষ্ঠানিক ফোকলোর চর্চা শুরু হয় 1940-এর দশকে। বরেণ্য পণ্ডিত এবং ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর উদ্যোগে 1939 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে লোক সাহিত্য সংগ্রহ সমিতি গঠিত হয়। দেখো, 1939 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে গঠিত হয় কি লোক সাহিত্য সংগ্রহ সমিতি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে 1955 এবং 56 শিক্ষাবর্ষে ইউনেস্কোর সহায়তায় পূর্ব বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির উপাদান সম্পর্কে প্রদেশব্যাপী সমীক্ষা কর্ম চালানো হয়। ওই প্রকল্পের তত্ত্বাবধান করেন বাংলা বিভাগের তৎকালীন সভাপতি ডক্টর মোহাম্মদ আব্দুল হাই এবং তার সঙ্গে ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 1955 এবং 56 শিক্ষাবর্ষ থেকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ফোকলোর সংগ্রহের জন্য একটি প্রাদেশিক সমীক্ষা কর্ম পরিচালনা করেন। এরপর বাংলা একাডেমি প্রতিষ্ঠা লগ্ন থেকেই লোকসাহিত্য সংগ্রহ, সংরক্ষণ এবং প্রকাশনার ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব আরোপ করে বিশেষ উদ্যোগ গ্রহণ করে। আমরা জানি যে বাংলা একাডেমি 1955 সালে তোমার প্রতিষ্ঠিত হয়। তো সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় 55 এবং 56 শিক্ষাবর্ষ থেকে কিন্তু লোকসাহিত্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছিল। 1957 সালে একাডেমি মৌখিক সাহিত্য সংগ্রহের কাজ শুরু করার সিদ্ধান্ত নেয় এবং তা বাস্তবায়ন হয় 1958 সালে। অর্থাৎ বাংলা একাডেমি এই উদ্যোগগুলো নেয়। 14 জন নিয়োজিত এবং 112 জন অনিয়োজিত লোক সাহিত্য সংগ্রাহকের মাধ্যমে বাংলা একাডেমি পুরো 10টি বছর ধরে, অর্থাৎ 1958 থেকে 1967 লোক সাহিত্যের উপাদান সংগ্রহের কাজ চালায়। এরপর এই পদক্ষেপের ফলে 18,000 লোকসঙ্গীত, আর 4,100টি ছড়া, 3,300টি ধাঁধা, 5,900টি প্রবাদ প্রবচন, 2,200টি লোককথা, 180টি গীতিকা এবং 80টির মতো অন্যান্য উপাদান সংগ্রহীত হয়। সেগুলো বাংলা একাডেমির ফোকলোর শাখায় সংরক্ষণ করার ব্যবস্থা গ্রহণ করা হয়। এসব উপাদানের অধিকাংশই বাংলা একাডেমি গ্রন্থাগারে প্রকাশ করেছে 70টিরও বেশি খণ্ডে। প্রথম 48টি খণ্ড প্রকাশিত হয়েছে লোকসাহিত্য সংকলন শিরোনামে। পরবর্তীগুলো প্রকাশিত হয়েছে বাংলা একাডেমি ফোকলোর সংকলন
এরপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলা একাডেমির ফোকলোর উপবিভাগ আলাদা বিভাগের মর্যাদা পায়। অর্থাৎ 1971 সালের পরে বাংলা একাডেমির যে ফোকলোর বিভাগটি ছিল সেটি বাংলা একাডেমি আলাদা বিভাগ হিসেবে কিন্তু সেটিকে নিয়োজিত করে দেয়। তো তোমার এই যে তারপর এখানে আলাদা বিভাগ করার পরে জার্মান এথনো মিউজিক কলেজবিদ ডক্টর ইনিয়াসের তত্ত্বাবধানে ও নির্দেশনায় কুষ্টিয়া যশোর অঞ্চলে সংগ্রহ কাজের মাধ্যমে লোকসঙ্গীত সংগ্রহের আধুনিক পদ্ধতির সঙ্গে বাংলা একাডেমি ফোকলোর কর্মীদের পরিচয় হয়। অর্থাৎ দেখো এই যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু বাংলা একাডেমি জার্মান যে লোকসাহিত্য লোকতত্ত্ববিদ আছেন তাদের মাধ্যমে তোমার এই লোকসঙ্গীত সংগ্রহের যে আধুনিক পদ্ধতি সেটির কিন্তু প্রচলন শুরু করেন। এভাবে বাংলা একাডেমিতে ফোকলোরের আধুনিক প্রত্যায়ন এবং রেকর্ডিং এর কিন্তু সূচনা হয়। এরপর 1980-র দশকে বাংলা একাডেমির ফোকলোর বিভাগের পরিচালক শামসুজ্জামান খানের নেতৃত্বে বাংলাদেশে ফোকলোর চর্চার আধুনিকায়নের যাত্রা শুরু হয়। ফুড ফাউন্ডেশনের অর্থানুকূল্যে এবং বিশ্বের প্রথম সারির ফোকলোরবিদদের সহায়তায় নতুন ফোকলোর গবেষক তৈরির কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয় 1980 সালে। কিন্তু 1980-র দশকের মধ্যভাগে বাংলা একাডেমির উদ্যোগে ঢাকায় জাতীয় পর্যায়ে 3টি কর্মশালা অনুষ্ঠিত হয়। এই যে দেখো ফোকলোর সংগ্রহ, ফোকলোর সংকলন এবং ফোকলোরের বিভিন্ন উপাদান নিয়ে কর্মশালা গঠন করার মাধ্যমে কর্মশালা অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু বাংলা একাডেমি তোমার ফোকলোরের চর্চা কিন্তু অব্যাহত রেখেছেন এবং এটিকে একেবারে সব জায়গায় ছড়িয়ে দেওয়ার এবং সংরক্ষণ করার যে যথাযথ পদ্ধতি সেটি কিন্তু অনুসরণ করছে। এরপর 1998 সালের ডিসেম্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগ প্রতিষ্ঠা বাংলাদেশের ফোকলোর চর্চার ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক। আমরা জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেটি রাজশাহী বিশ্ববিদ্যালয় যেখানে আলাদা ফোকলোর বিভাগই রয়েছে এবং সেখানে শিক্ষার্থীরা লেখাপড়া করে ফোকলোর বিষয়। কিন্তু ফোকলোর বিভাগ চালু করার মাধ্যমে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ফোকলোর চর্চা পঠন পাঠন এবং গবেষণার নতুন ধারার সূচনা হয়। ইতিমধ্যে এই বিভাগ থেকে ফোকলোর বিষয়ে উল্লেখযোগ্য সংখ্যক কিন্তু গবেষক পিএইচডি ও এমফিল ডিগ্রি কিন্তু অর্জন করেন। বাংলাদেশের ফোকলোর চর্চা প্রাতিষ্ঠানিক এবং সাংগঠনিক অন্যান্য আরো কিছু উদ্যোগ কিন্তু দেখা যায়। অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু বিশাল একটা ভূমিকা পালন করছে যে তারা এই যে ফোকলোরের তোমার ফোকলোর বিভাগ গঠন করে কিন্তু ফোকলোরকে আলাদা একটা জায়গায় নিয়ে গেছে এবং তার মাধ্যমে কিন্তু বাংলাদেশে ফোকলোর চর্চার যে প্রাতিষ্ঠানিক পদক্ষেপ বলা যায় সেটি কিন্তু একেবারে জোরালো বলা যায় এই প্রতিষ্ঠানের মাধ্যমে। তো তোমার এই যে ফোকলোর সংগ্রহের এতক্ষণ আমরা ফোকলোর সংগ্রহের প্রাতিষ্ঠানিক পদক্ষেপগুলো দেখলাম। এরপরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও ফোকলোর তত্ত্ব থেকে ফোকলোর বিষয়ে বেশ কিছু গবেষণা হয়েছে, এমফিল হয়েছে, পিএইচডি হয়েছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যিনি বাংলা বিভাগের চেয়ারম্যান বাংলা বিভাগের চেয়ারম্যান কিছুদিন আগে ছিলেন ডক্টর মোহাম্মদ শাহেদ। তারপর তোমার উনি বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন স্যার তোমার ফোকলোর বিষয়ে ব্যাপক গবেষণা করেছেন ডক্টর লুৎফর রহমান স্যার সহ আরো অনেকে তোমার এই যে ফোকলোর বিষয়ে ব্যাপক অবদান রেখেছেন এবং ভূমিকা রেখেছেন। তাদের কার্যক্রমের মাধ্যমে কিন্তু ফোকলোরটা বাংলাদেশে প্রাতিষ্ঠানিক সংগ্রহের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এবং এই ফোকলোর চর্চা এবং ফোকলোরকে যত্ন করার যে লালন করার যে বিষয়টা সেটিও কিন্তু এই বাংলাদেশে এগিয়ে যাচ্ছে অনেকটা ভালোভাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে কিন্তু ফোকলোর সংগ্রহের বিভিন্ন ব্যক্তিগত উদ্যোগগুলো দেখলাম এবং বিভিন্ন বিভিন্ন স্বনামধন্য গবেষকগণ তাদের বিভিন্ন এই যে থিসিস এগুলোর মাধ্যমে কিন্তু ফোকলোরকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। তো তোমার আর আজকে দেখলাম হলো ফোকলোরের প্রাতিষ্ঠানিক উদ্যোগ, তার মধ্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ খুব সাধুবাদ জানাই এটি এবং পাশাপাশি বাংলা একাডেমি বিশাল ভূমিকা রাখছে এবং রেখেছে। আর অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা না বললেই নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার ফোকলোরকে একদম প্রাতিষ্ঠানিক পঠন পাঠনের মধ্যে নিয়ে এসেছে। আমরা আমরা এই যে তোমরা দেখো তোমরা বাংলায় অনার্স করেছো এর মধ্যে কিন্তু তোমরা একটি কোর্স পেয়েছো ফোকলোর নিয়ে, কিন্তু
রাজশাহী বিশ্ববিদ্যালয় করেছে কি, যে তারা ফোকলোর বিষয়ে আলাদা একটি বিভাগই গঠন করেছে, যেখানে শিক্ষার্থীরা স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করবে কিন্তু এই ফোকলোর চর্চার মধ্য দিয়ে। তো সুতরাং বুঝতে পারছি আমরা যে এই আমাদের ফোকলোর সংগ্রহের ইতিহাস যেটি, সেটির মধ্যে কিন্তু এই প্রাতিষ্ঠানিক উদ্যোগ এবং ব্যক্তিগত উদ্যোগ দুটোই যাবে। আমি আশা করবো আজকে, আমি জানি যে ইতিহাস জাতীয় জিনিসগুলো আমাদের একটু জটিল লাগে, আমাদের পড়তে ভালো লাগে না, কিন্তু আমরা যদি ধারাবাহিকভাবে একটু মনে রাখি যে আমাদের ফোকলোর সংগ্রহ শুরু কোথা থেকে এবং শেষ কোথায়, বা এখনো কিন্তু চলমান, আসলে শেষ বলা যায় না, চলমান আছে। আমরা ওই যে বাংলা একাডেমির উদ্যোগে যে তোমার সংগৃহীত হলো, এই যে পদক্ষেপের ফলে দেখো 18,000 লোকসঙ্গীত, 4,100 ছড়া, 3,300 ধারা ইত্যাদি, এই যে পদক্ষেপের মাধ্যমে দেখো 70 খণ্ডে কিন্তু বাংলা একাডেমি এই সংগ্রহীত লোকসাহিত্য গুলো কিন্তু প্রকাশ করে। এবং এই যে সংগ্রহীত লোকসাহিত্য গুলোর সংকলন প্রকাশিত হলো, এটি কিন্তু বাংলা ফোকলোরের জন্য, বাংলা ভাষার জন্য খুব বড় একটি অর্জন কিন্তু বলা যায়, খুব বড় একটি প্রচেষ্টা, এবং এখনো চলছে, চলমান আছে ফোকলোর সংগ্রহের কাজ। তো সুতরাং আমাদের এই যে আমাদের এই বিষয়টি আলাপ করার সময় আমরা অবশ্যই ফোকলোর সংগ্রহের যে প্রাতিষ্ঠানিক উদ্যোগ এবং ব্যক্তিগত উদ্যোগ দুটোই কিন্তু আমরা আলাপ করবো। সুতরাং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী আরো অন্য কোনো বিষয় নিয়ে আগামী ক্লাস তোমাদের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্য বিধি মেনে চলবে। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।